প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে বায়োলজি দ্বিতীয় পত্রের আলোচনা করব। তো বায়োলজি দ্বিতীয় পত্রের আলোচনা অনেক অধ্যায় আমরা করেছি তোমাদের সামনে। তো আজকেও আমরা এই দ্বিতীয় পত্র আলোচনা করব। তবে আজকে যে অধ্যায়টা আলোচনা করব সেটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষার জন্য এখান থেকে অনেক প্রশ্ন আসে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে বলবো যে তোমরা যেভাবে করে অনলাইন ক্লাসগুলো আমার দেখো, সেই অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে স্বাগতম। আর পাশাপাশি আরেকটি কথা বলবো যে অনলাইন ক্লাসগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যেই দিনে ক্লাসগুলো হবে সেই দিনকার ক্লাস সেই দিনে দেখার চেষ্টা করবে এবং এই ক্লাসগুলোকে বাড়ি তোমার যে পাঠ্য বইগুলো আছে সেই পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা এটাকে আয়ত্ত করার চেষ্টা করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এর আগে তো তোমরা যে বইগুলো সেকেন্ড পার্টির জন্য আমরা চয়েস করে দিয়েছি, যে প্রথম চয়েসের প্রফেসর গাজী আজমল স্যার বই। তো গাজী আজমল স্যারের বইয়ের অবশ্যই তার অনেক গুরুত্বপূর্ণ টপিকসগুলো এই অধ্যায় আলোচনা করেছে। তো এই অধ্যায়ের মধ্যেও কিন্তু তার একটা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করা আছে। তোমরা অবশ্যই এই অধ্যায় গুলো তোমরা পাঠ্য বইয়ের সাথে প্রফেসর গাজী আজমল স্যারের বইয়ে তোমরা দেখবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে আজকে যে অনলাইন ক্লাসটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো আপ টু মাই হোয়াইট বোর্ড। তো আজকের অধ্যায় হচ্ছে ডেট 24/11/2020, বায়োলজি পেপার 2, চ্যাপ্টার হচ্ছে 9। তো এই অধ্যায়টার নাম হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে কন্টিনিউশনস অফ হিউম্যান লাইফ। তো এই অধ্যায়টা মূলত যেই নামটা দেওয়া আছে এটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে আছে। মানব যে সিস্টেম রয়েছে 9টি সিস্টেম, সেই 9টি সিস্টেমের মধ্যে কিন্তু এটাও একটা উল্লেখযোগ্য সিস্টেম। তো আমি বলবো যে এই সিস্টেমটা হচ্ছে মানব প্রজননতন্ত্র, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আজকে কিন্তু হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা দেব। তো এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই কিন্তু আজকে কিভাবে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেই আজকে কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা আছে। তো মাই স্টুডেন্ট, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ এ 2 পার্টস। একটাই হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আরেকটি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। একটা হচ্ছে পুরুষ জননতন্ত্র, একটা হচ্ছে স্ত্রী পুরুষ জননতন্ত্র। তো আমরা কিন্তু এই আজকে যে অধ্যায় যে আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি, এটার কিন্তু আজকে অধ্যায় বোঝানোর আগে শুধু আমি অ্যানাটমি পার্ট দেখলে বুঝবো না, এটার কিন্তু তোমাদের প্রাথমিক ধারণা অবশ্যই নেওয়া হবে। আমি অবশ্যই তোমাদেরকে একটু বলবো যে আমার ক্লাসটা অবশ্যই মনোযোগীভাবে তোমার ফলো আপ করলে খুব সহজভাবে সুন্দরভাবে এই আলোচনাগুলো, এই যে অধ্যায় আছে খুব সুন্দরভাবে তোমার চমৎকারভাবে বুঝতে পারবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই আলোচনাগুলোর মধ্যে এই অধ্যায়ের মধ্যে প্রধানত কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করা আছে। একটি হচ্ছে পুরুষ পুংজননতন্ত্র নিয়ে কথাবার্তা আছে। 2 নম্বর আলোচনা আছে স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে। 3 নম্বরটা আলোচনা আছে যে সাধারণত যৌনবাহিত রোগ যেটা সংক্রমণ বলা হয়, এটাকে মেডিকেল ভাষায় একটা শব্দ সংক্ষেপ রয়েছে যেটাকে বলবো এসটিডি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এসটিডি? এসটিডি মিনিং হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যৌন সংক্রমণের মাধ্যমে যে রোগগুলো হতে পারে
তো তোমাদের সবাই জানা আছে যে যৌন সংক্রমণের মাধ্যমে কী কী রোগ হতে পারে। তোমরা প্রথমেই জানো যে আমার খুব একটা ওয়ার্ল্ডব্যাপী একটা খুব গুরুত্বপূর্ণ রোগ সংক্রমণ, সেটা হচ্ছে এইডস। এইডস হচ্ছে একটা যৌনবাহিত রোগ সংক্রমণ। গনেরিয়া, সিপিলিস, এগুলো কিন্তু এসটিডি একটা ডিজিজ বা ইনফেকশনস। তো আরেকটি হচ্ছে যে যৌন অঙ্গের যৌনবাহিত অনেক জনন অঙ্গের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমাদের প্রজননতন্ত্রের কিছু সমস্যা আছে, এই সমস্যা সম্পর্কেও, এইসব প্রবলেম সম্পর্কেও কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা কিন্তু মানুষ কিন্তু একটা তার বৈশিষ্ট্য রয়েছে, যারা এনিমেলের বৈশিষ্ট্য, যে মানুষ কিন্তু একলিঙ্গিক প্রাণী। অনেক প্রাণী আছে, বিশেষ করে নন কার্ডাটা অনেক প্রাণী রয়েছে যারা উভয়লিঙ্গ, যেমন হাইড্রার ক্ষেত্রে উভয়লিঙ্গ, কিছু ক্ষেত্রে অনেক প্রাণী আছে যারা উভয়লিঙ্গ, কিন্তু মানুষ হচ্ছে কি একলিঙ্গিক প্রাণী। আমাদের এই একলিঙ্গিকতা পুরুষের ক্ষেত্রে তারা পুরুষ এবং স্ত্রীর মধ্যে লিঙ্গের মধ্যে পার্থক্য রয়েছে। তো আজকে এই লিঙ্গের মধ্যে কি হচ্ছে, এটা একটা লিঙ্গের মাধ্যমে একটা নতুন প্রাণীর বা নতুন শিশুর যে আবির্ভাব বা জন্ম লাভ করে, সেই সম্পর্কে কিন্তু এই অধ্যায়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া আছে। তো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো যে এই সব অর্গান সম্পর্কে অনেকেই, আমি বলবো যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমিও বলতে চাচ্ছি না, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক শিক্ষিত পার্সন আছে যারা তাদের সেক্সুয়ালি যে অর্গানগুলো আছে, পুংজনন অঙ্গগুলো আছে, সেই সম্পর্কে বা অনেক সম্পর্কে তাদের জানা থাকে না। কিন্তু আজকে এই অনলাইন ক্লাসটা অবশ্যই জানলে তুমি অনেক কিছু জানবে। আমি বলবো যে আমার এই অধ্যায়ে যে অনলাইন ক্লাসগুলো হবে, কয়েকটা লেকচার আছে, সেই লেকচারের মাধ্যমে তোমরা যদি প্রথম লেকচারগুলোকে গুরুত্বপূর্ণ হবে, তোমার জীবনে অনেক কিছু তুমি শিখতে পারবে, এবং খুব সহজ ভাষায়। কারণ এই শিক্ষাটা প্রত্যেক মানুষের সবার দরকার, পুরুষ এবং প্রাণী। ইউ রিমেম্বার ইট, প্রাণীর কিছু আচরণ আছে, অ্যানিম্যাল বিহেভিয়ার। মানুষ কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু এটা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোথাও শিখে আসে না বা ট্রেনিং নেয় না। কিন্তু যে কোনো প্রাণী, শুধু মানুষ না, অল অ্যানিমেলস, প্রত্যেক প্রাণী, অল ফনা, প্রত্যেক প্রাণী অটোমেটিকভাবে একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে কী হয়, তারা নিজেই কিভাবে প্রজনন কার্য সম্পন্ন করতে হয়, সেই কাজটা তাদের কি ধারণা এমনি হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে, তারা সাধারণত জেনেটিক্যালভাবে বংশ পরস্পরভাবে এই কাজটাকে অটোমেটিক শিখে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এইগুলো একটু অবশ্যই জানা উচিত। যে দেখো যে এই যে আজকে আলোচনা আমরা করব, এই আলোচনার সাথে অবশ্যই অনেক কিছু ডিফারেন্ট করতেছে, অনেক কিছু আমাদের নির্ভর করবে। তো আমাদের জানি যে আমাদের পুরুষ এবং মেয়েদের ক্ষেত্রে একটা বয়স সন্ধিকাল আছে। তো এই বয়স সন্ধিকালগুলো, যে একটা মানুষ জন্ম লাভ করে, তখন জন্ম লাভের পর কি শিশু অবস্থায় থাকে, আস্তে আস্তে বড় হয়, কৈশোর হয়। এই কৈশোরের পরই তাদের কি ছেলেদের এবং মেয়েদের মধ্যে তাদের কি শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে। একটা ফিজিওলজিক্যাল, একটা আছে মেন্টাল। এই দুটো পরিবর্তনকেই আমরা কিন্তু বয়স সন্ধিকাল বলবো। তবে আমরা খেয়াল করে দেখো যে মেয়েদের কিন্তু বয়স সন্ধিকালটা একটু আগে আসে, ছেলেদের একটু কম। মেয়েদের ক্ষেত্রে তাদের বয়স সন্ধিকাল 11 থেকে 13, আর সাধারণত ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 15। এই যে বয়স সন্ধিকালটা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশে আবহাওয়ার জন্য এই বয়স সন্ধিকাল। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে, শীত প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান দেশ আছে না। তো এই প্রত্যেক অঞ্চলের একটা নির্দিষ্ট টাইমে বয়স সন্ধিকাল আছে। তবে ইউ রিমেম্বার ইট, যে এই
বয়স সন্ধিকাল শীত প্রধান দেশে বাংলাদেশের যে টাইমে শুরু হয় এই টাইম থেকে তারা 3 থেকে 4 বছর পরে হয়। বাংলাদেশে যদি কোনো 13 বছরে তার বয়স সন্ধিকাল শুরু হয়, বিদেশে বা শীত প্রধান দেশে দেখা যাবে তার বয়স সন্ধিকাল আসতে তাদের 17 বছর টাইম লেগে গেছে। যেমন আমি রাশিয়ার কথা বলবো, সাইবেরিয়ার কথা বলবো, এইসব অঞ্চলগুলো, ইউরোপ কান্ট্রিতে অনেক দেশগুলো আছে যারা ঠান্ডা অঞ্চল, এগুলো কিন্তু বয়স সন্ধিকালে আসতে টাইম লাগে। কিন্তু আমাদের দেশে এই বয়স সন্ধিকালের জন্য কয়েকটা কারণ আছে। সামাজিক কারণ, আবহাওয়ার কারণ, জলবায়ুর কারণ, বংশ পরস্পর কারণ। তাহলে কয়েকটা প্রধান কারণ আছে। সামাজিক কারণ, আবহাওয়ার কারণ, ক্লাইমেটের জলবায়ুর কারণ এবং বংশ পরস্পর কারণ। এই 4টা প্রধান কারণের কারণে আমাদের দেশে ছেলে মেয়েরা অবশ্যই এদের শারীরিক এবং মানসিক পরিবর্তন অর্থাৎ চলে আসে খুব দ্রুত। 11 থেকে মেয়েদের 13 মধ্যে আর ছেলেদের 13 থেকে 15 মধ্যে। তা বয়স সন্ধিকাল আমি যে বললাম স্যার, এখন তুমি বলতে স্যার এই বয়স সন্ধিকালটা মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ভিউয়ার্স, বলো যে কী এটা হতে পারে। বয়স সন্ধিকালে কয়েকটা জিনিসের পরিবর্তন ঘটে। কি হয়? তোমার গ্যামেট উৎপন্ন হয়। তোমার গ্যামেট উৎপন্ন বলতে কি, হোয়াট ইজ গ্যামেট? কি আমরা কি যৌন প্রজননক্ষম প্রাণী? আমরা কি যৌন, অর্থাৎ মানুষ কি যৌন প্রজননক্ষম প্রাণী, তাই না? এই যৌন প্রজনন প্রাণীদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ক্ষেত্রে গ্যামেট উৎপন্ন করে। গ্যামেট উৎপন্ন করলে আমি কি বুঝতেছি যে ছেলেরা কোন গ্যামেট উৎপন্ন করে? সবাই জানো পুং গ্যামেট। মেয়েরা কোন গ্যামেট উৎপন্ন হয়? স্ত্রী গ্যামেট, ডিম্বাণু। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে শুক্রাণু উৎপন্ন হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু এই যে বয়সে তারা উৎপাদন শুরু করে দেয়। যেমন একটা মেয়েদের 13 বছর বয়সে 11, 12, 13 থেকে তার মেন্স সাইকেল বা রজচক্র শুরু হয়। আর রজচক্র হওয়া মানেই তাদের ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। ঠিক তেমনি একটা ছেলে 13, 14, 15 বছর বয়সে তার কি জননাঙ্গ থেকে কি হতে পারে? শুক্রাণু উৎপন্ন, শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হতে পারে। তাদের এই 13, 14, 15 বছর বয়সে থেকে শুরু হতে পারে। এক একটা মানুষের এক একটা, অর্থাৎ তাদের শারীরিকের উপর কেউ 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, কোনো মেয়ে 11 হতে পারে, 12 হতে পারে, 13 বছর। অর্থাৎ এটা হচ্ছে এক একটা শারীরিকের উপর, অনেক কিছু শারীরিক এবং মানুষের উপর খুব ডিপেন্ড করে। তাছাড়া কী হতে পারে? হরমোন উৎপন্ন হতে পারে। তো মাই স্টুডেন্টস, বয়স সন্ধিকালটা কে নিয়ে আসে? অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ হরমোন। এই জন্য আমি বলতেছি যে কেন আমরা বারবার বলতেছিলাম যে মানুষের কেন উন্নত বলা হয়, কেন সৃষ্টির মধ্যে সবচেয়ে উন্নত বলা হয়, কেন বলা হয়, এটা তুমি সবসময় মনে রাখো। আমরা বারবার বলছি যে শুধু ব্রেন না, উন্নত স্নায়ুতন্ত্র না, এর মধ্যে আরেকটা খুব গুণ, একটা বৈশিষ্ট্য আছে, মানুষের মধ্যে উন্নত কি থাকে? হরমোন বা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। এই খুব গুরুত্বপূর্ণ। এক একটা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কী হচ্ছে, এইটা এক একটাভাবে কাজ করে থাকে। এখন ছেলে মানুষের ক্ষেত্রে সাধারণত একটা হরমোন খুব গুরুত্বপূর্ণ কাজ করে ছেলেদের ক্ষেত্রে। একটা ছেলের মধ্যে তাদের শুক্রাশয়, তাদের পুরুষ জননাঙ্গ তৈরি করার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে শুক্রাণু উৎপন্ন ক্ষেত্রে কি উৎপন্ন করে? এটা হচ্ছে সাধারণত টেস্টোস্টেরন হরমোন ছেলেদের জন্য। মেয়েদের ক্ষেত্রে যে মেয়েদের মেয়েলি বৈশিষ্ট্য একটা বয়স হওয়ার সাথে সাথে তাদের শারীরিক পরিবর্তন ঘটায়। মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটায়, তারপরে মেয়েদেরকে তাদের রজচক্র ঘটায়। এই যে এগুলা মেয়েলি বৈশিষ্ট্য, কণ্ঠ, এগুলো সব কিছু কে করে? তাদের প্রধানত 2টা হরমোন, এস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন হরমোন। এটা কিন্তু প্রাথমিক, কিন্তু ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ। ছেলেদের বৈশিষ্ট্য নেওয়া আসার জন্য সেটা এস্ট্রোজেন হরমোন, আর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আর মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন হরমোন। এছাড়া ছেলেদের ক্ষেত্রে আরও 2টা হরমোন ইনডাইরেক্ট কাজ করে। লুটিনাইজিং হরমোন, শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন করা,
মানে এটাকে সক্রিয় করে তোলা টেস্টোস্টেরন হরমোন, এটা অর্থাৎ লুটিনাইজিং হরমোন কাজ করে থাকে। আর এছাড়া ছেলেদের ক্ষেত্রে আরেকটা হরমোন কাজ করে থাকে, যেটা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কিডনির উপরে একটা গ্রন্থি আছে, অ্যাডিনাল গ্রন্থির থেকে এটাও একটা হরমোন হচ্ছে পুরুষের এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হরমোন নিঃসরণ করতে গেলে অর্থাৎ কাজ করে থাকে, সেটা বলে গোনাডোট্রফিক হরমোন। তো এটাকে যৌন মানে গোনাডোতে যৌন বলা হচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু কয়েকটা হরমোন খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, গোনাডোট্রফিক ওই যে অ্যাডিনাল গ্রন্থির থেকে, এছাড়া পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসরণ করে থাকে বিশেষ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকলের বৃদ্ধি, লুটিনাইজিং হরমোন মেয়েদের ক্ষেত্রে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি, তারপরে আরেকটা আছে প্রোল্যাকটিন হরমোন মেয়েদের স্তনগ্রন্থি বৃদ্ধি এবং বিকাশ, স্তন গ্রন্থি সসিদ্ধ করে তুলে দুগ্ধ উৎপন্ন করে। এগুলো কী হচ্ছে, এক একটা হরমোন এক একটাভাবে কাজ করে থাকে। আরেকটা রিল্যাক্সিন হরমোন, অর্থাৎ গর্ভাবস্থায় জরায়ু পেশি যেমন সংকোচন না হয় সেই ক্ষেত্রেও কিন্তু রিল্যাক্সিন একটা হরমোন কাজ করে থাকে। এই যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে মূলত একটি হরমোন খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া দুটি হরমোন ইনডাইরেক্ট তাকে সহায়তা করে। আর মেয়েদের ক্ষেত্রে এরকম 7 থেকে 8 থেকে 9টা হরমোন মেয়েদের শরীরের উপর কাজ করে থাকে। তোমরা অনেকেই বলে যে কেন, যে অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের কেন হরমোনগুলো, এটা অবশ্যই সৃষ্টিকর্তা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই তাদের হরমোন অবশ্যই এগুলো দিকে বেশি দেওয়ার কারণ হচ্ছে, তোমরা সবাই জানো যে একটা মানুষের পূর্ণাঙ্গভাবে জন্ম লাভ করে এটা মেয়েদের মাধ্যমেই তাদের কী হচ্ছে, তাদের বৃদ্ধি বিকাশ মেয়েদের মধ্যে হয়ে থাকে। এই জন্য এইসব হরমোনগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে থাকে, এই জন্য তাদের জন্য এইসব হরমোন খুব নিড। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মোটামুটিভাবে এই হরমোন সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি কিন্তু। তো এখন আরেকটা কথা হচ্ছে, দেখো আমি তোমাদের আরেকটু হোয়াইট বোর্ডের দিকে একটু ক্লিয়ার একটু ধারণা দিচ্ছি, তোমার একটু ক্লিয়ার প্লিজ, একটা মিনিট তোমরা একটু দেখো হোয়াইট বোর্ডে যে আমি কী দেখেছি। দেখছো, মানব প্রজনন তন্ত্র, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা সব জায়গায়, তুমি মেডিকেল বই তো হোক, বড় বড় বই তো, আমাদের বায়োলজি বই তো যেরকম আছে বাংলায় লেখা, ইংরেজিও তো লেখা আছে মেডিকেল বই বা আদার্স বায়োলজি বইগুলোতে, সেখানেও কিন্তু এই মানব প্রজনন তন্ত্রকে সরাসরি 2টা পার্টে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর একটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন পুরুষ প্রজনন তন্ত্রের মধ্যে যে পার্ট কিন্তু অনেক কয়টা আছে, সবচেয়ে মেন পার্ট কোনটা? পুরুষের প্রজনন তন্ত্র মেন পার্ট হচ্ছে শুক্রাশয় ধরা হয়। শুক্রাশয় থেকে কি হচ্ছে, এই শুক্রাশয় থেকে কি হচ্ছে, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয়। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া হচ্ছে একটা হচ্ছে সেল ডিভিশন। এই সেল ডিভিশন হচ্ছে প্রথম মাইটোসিস, তারপরে মাইসিস 1, তারপরে মাইসিস 2 বিভাজন ঘটে। এর মাধ্যমে কী হচ্ছে, শুক্রাণু উৎপন্ন হয়। আর স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে ডিম্বাশয়, ওভারি যেটাকে বলবো, এই ডিম্বাশয়টাও ঠিক ওই উজেনেসিস প্রক্রিয়া একটা আছে, সেল ডিভিশন ডিম্বাণু উৎপন্ন করার একটা ধাপ বিভাজন। এখানেও কিন্তু প্রথমে ইউজিনস প্রক্রিয়ায় মাইটোসিস সেল ডিভিশন ঘটে, মাইসিস 1 এবং মাইসিস 2 এর মাধ্যমে কী হচ্ছে, ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। তো আমরা জানি যে শুক্রাণু আর ডিম্বাণু কী হচ্ছে, মিলন ঘটে কী হচ্ছে, এই শুক্রাণু ও ডিম্বাণু মিলনের মধ্যে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক বলা হচ্ছে। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তখন কী হচ্ছে, নিষেক হওয়ার পর যখন তোমরা জানো যে একটি বিশেষ করে মানুষের ডিম্বাণু পরিণত স্ত্রী প্রাণীর অর্থাৎ পরিণত মেয়েদের ডিম্বাণু কি উৎপন্ন হয়। যেমন আমরা সবাই জানি যে মেয়েদের ডিম্বাণু কখন তৈরি হয়, মেয়েদের ডিম্বাণু তৈরি হয় প্রতিটি মাসে একটি করে। কোথায় হতে? ওভারিতে, অভাম। এই ডিম্বাণু কিন্তু কি কখন হয়, রজচক্রের পর একটা কি নতুন করে পরিণত ডিম্বাণু উৎপন্ন হয়। এই ডিম্বাণু কয়েকদিন কি থাকে, অর্থাৎ কি সক্রিয় থাকে। সেই সময় যদি
পুরুষের শুক্রাশয়ের থেকে শুক্রাণুগুলো মিলনের মাধ্যমে যদি এই ডিম্বাণুকে কী করাচ্ছে, নিষেক করে। নিষেক বলতে গেলে একটা ডিম্বাণুকে মিলনের জন্য প্রায় অনেক বইতে বলা আছে 10 লক্ষ ডিম্বাণু কী করে ভিড় জমায়। শুধুমাত্র একটা শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত করতে পারে তখন কিন্তু এই একটা অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কী হচ্ছে, জাইগোটে রূপান্তরিত হতে হচ্ছে। এই জাইগোট একটা কোষে রূপান্তরিত হচ্ছে। এই জাইগোট অবস্থায় কী হচ্ছে, একটা মেয়েদের ইউটেরাসের জরায়ুর মধ্যে প্রতিস্থাপন হয়। এই জাইগোটটা হচ্ছে কী হচ্ছে, জাইগোট অবস্থায় বেশ অনেক দিন কি ডেভেলপমেন্ট ঘটে কিসে উৎপন্ন হয়, একটা ডেভেলপমেন্ট একটা প্রক্রিয়া, অর্থাৎ অনেক প্রক্রিয়া আছে, ব্যাস্টুলেশন ব্লাস্টোসিস এই বিভিন্ন ধাপগুলো আছে। এই ধাপের মধ্যে কি একটা প্রাণী কী হচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্গানোজেনেসিস ঘটে। এই পুরো ধাপটা বেশ অনেক দিন, কয়েক মাস লেগে যায় একটা কী হচ্ছে, একটা শিশু বা বেবির জন্ম লাভ করতে গেলে। এই প্রায় আমরা জানি 9 মাস 10 দিনের কথা আমরা জানি। এই 9 মাস 10 দিনের পর যখন পরিণত কখনো ফিটাস, যখন মায়ের পেটে যখন ভ্রূণটা কি গর্ভাবস্থায় যখন পরিণত অবস্থা হয়ে যাবে, তখন পরিণত হওয়ার ফলে কী হচ্ছে, সেই ভ্রূণটা কী হচ্ছে, সেখানে এক্সক্রিশন হবে এবং এক্সক্রিশনের মাধ্যমে জন্ম লাভ করবে একটা পূর্ণাঙ্গ শিশু জন্মলাভের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হচ্ছে। তো এটা এখন আমরা বলতে পারছি যে তোমার শুক্রাশয় আর ডিম্বাশয় কোথায় থাকে। আমি শুধু একটু তোমাদেরকে মানে ধারণা দিব। শুক্রাশয় হচ্ছে পুরুষের ক্ষেত্রে আমরা বলবো যে পুরুষের যে অন্ডকোষ থাকে, আমরা জানি পুরুষের উরুর নিচে ঝুলে থাকা অন্ডকোষ, এটা দুটি অন্ডকোষ থাকে, ডান এবং বাম। তো এই অন্ডকোষের মধ্যে কি থাকে, এই অন্ডকোষের মধ্যে আমরা বলবো যে এখানে আছে মধ্যে কি শুক্রাশয় থাকে। এই শুক্রাশয়ে কি হচ্ছে, ওই অন্ডকোষের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, এটা বিভাজন ঘটে। এই বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, শুক্রাণু উৎপন্ন হচ্ছে। আবার এই শুক্রাণুর সাথে এই যে শুক্রাণু উৎপন্ন করতেছে কে, এই শুক্রাণু উৎপন্নের জন্য টেস্টোস্টেরন হরমোন কাজ করতেছে। কিন্তু যখন একটা পুরুষ এবং মেয়ের মধ্যে মিলন ঘটতেছে, সেখানে কী হচ্ছে, শুক্রাণু অথবা তাদের মিলনের মাধ্যমে কী হবে, আর কিস্টোর মাধ্যমে কী হচ্ছে, শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু টেস্টোস্টেরন হরমোন কী হবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সক্রিয় হচ্ছে। তখন সক্রিয় হওয়ার কারণে কী হচ্ছে, সেখানে ইন্টারস্টিশিয়াল কোষ অন্ডকোষের কী হচ্ছে, বিভাজিত হয়ে সেখান থেকে কী হচ্ছে, শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে। এই শুক্রাণু কী হচ্ছে, আমরা শুক্রনালীর মাধ্যমে অর্থাৎ পুংজনন ছিদ্রের মাধ্যমে কোথায় যায়, অর্থাৎ মেয়েদের যোনিপথে জরায়ুর থেকে অবস্থান করে জরায়ুর ভিতর প্রবেশ করে এবং এই জরায়ুর থেকে কোথায় যায়, অর্থাৎ একটা মেয়ের অর্থাৎ ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু উৎপন্ন হয় তখন মেয়েদের কি স্ত্রীর জনন অঙ্গের ফেলোপিয়ান টিউবের অবস্থান করে। এই ফেলোপিয়ান টিউবের অবস্থান করার ফলে কী হবে, শুক্রাণুগুলো কী হচ্ছে, ফেলোপিয়ান টিউবের মধ্যে কি জমা হয়, সেখানে হচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। তখন অটোমেটিকভাবে ডিম্বাণু এবং যদি প্রায় কয়েক লক্ষ একটা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য কয়েক লক্ষ ডিম্বাণু অর্থাৎ শুক্রাণুগুলো অবস্থান করে। কমপক্ষে একটি শুক্রাণুগুলো কী হচ্ছে, যদি ডিম্বাণুর ভিতর প্রবেশ করে তখন সেটা মিলিত হয়ে একটা কি জাইগোট বা একটা কোষে রূপান্তরিত হয়। এই জাইগোটটা পরবর্তী ধাপে এটা পরিস্ফুটন ঘটে, ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন ধাপ হয়ে কি হয়, একটা শিশুর জন্মলাভ হয়ে থাকে। এটাই কিন্তু মানব প্রজননতন্ত্রের একটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাসটা আমি তোমাদের সামনে আজকে প্রেজেন্টেশন করলাম। নেক্সট টাইমে তোমার স্টুডেন্ট আরও ক্লিয়ার ধারণা দেব যে নেক্সট টাইমে অ্যানাটমি অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে ইনশাল্লাহ আমরা আরও ক্লিয়ার ধারণা জানব। এর মাধ্যমে আমাদের পুরুষ প্রাণী নিজ অর্গান সম্পর্কে ভালো ধারণা হবে এবং স্ত্রী প্রাণীরা তারা কী হবে, স্ত্রী মানুষরা তারা তাদের অর্গান সম্পর্কে আরও বেশি ধারণা হবে। তো মাই স্টুডেন্ট, আমাদের বিশেষ করে নর্থ বেঙ্গলে আমাদের অবস্থান আছে এবং আমরা তো প্লিজ ধরো নর্থ বেঙ্গলে অনেক ঠান্ডা পড়ে গেছে আজ থেকে, এবং তোমরা জানো যে ঠান্ডার মৌসুমে বর্তমানে যে সংক্রমণটা
ওয়ার্ল্ডব্যাপী খুব চিন্তিত আছে। এটা বিশেষ করে সংক্রমণটা ছড়িয়ে খুব চান্স থাকে, এটা অর্থাৎ এটা বিশেষ করে সংক্রমিত বেশি হয়ে থাকে। এই জন্য সবাই গভর্নমেন্ট এবং বিভিন্ন চিকিৎসা অধিদপ্তরগুলো কী হচ্ছে এই মাস্ক ব্যবহারের মধ্যে জন্য মানে খুব অনুরোধ করছে বা নির্দেশনা দিচ্ছে। তো বিশেষজ্ঞদের মধ্যে মাস্ক ব্যবহার করলে এই রোগ থেকে বেশিরভাগই আমাদের নিরাপদ থাকা যায়, সেই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিবা। মাস্ককে এটাকে হালকা করে তোমাদের দেখা চলবে না, এটা একটা গুরুত্বপূর্ণ দিবে। এতে আমরা সবাই নিরাপদে থাকবো, আর পাশাপাশি সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।